Hello friends, I am Harun and it's my YouTube channel Harun Biogen. আজকে আমরা এই ভিডিওতে এনসিইআরটি বায়োলজি ক্লাস 12 এর 14 নম্বর চ্যাপ্টার ইকোলজি থেকে আমরা বায়োজিওকেমিক্যাল সাইকেল সম্পর্কে আলোচনা করব। বায়োজিওকেমিক্যাল সাইকেল বা ভূ জৈব রাসায়নিক চক্র এটি খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রত্যেক নিট এক্সামে বা প্রতিটা কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন থাকবেই থাকবে। তো চলো আমরা দেরি না করে পুঙ্খানুপুঙ্খভাবে এই ব্যাপারগুলো আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেল। নিউট্রিয়েন্ট সাইকেল মানে যে সমস্ত পুষ্টিকর উপাদান আমাদের শরীর তৈরি হচ্ছে, সে পুষ্টিকর উপাদানগুলো একবার পরিবেশ আর আমাদের শরীরের মধ্যে যে চক্রাকারে আবর্তন ঘটছে সেটা হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট সাইকেল। আমরা জানি the organism need a constant supply of nutrient to grow, reproduce and regulate various body function. আমাদের শরীরে যে ডিফারেন্ট টাইপ অফ বডি ফাংশন চলছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমার কি লাগবে? আমার ভ্যারিয়াস টাইপ অফ নিউট্রিয়েন্ট সাপ্লাই লাগবে, কনস্ট্যান্টলি সাপ্লাই লাগবে। এমন না যে একটা সময় একদিন নিলাম, আজকে নাইট্রোজেন নিলাম, কালকে নাইট্রোজেন নিব, এরকম না। আমাদের কনস্ট্যান্টলি সাপ্লাই লাগবে। দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস সাচ এজ কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, এই সমস্ত উপাদানগুলো আমাদের শরীরে প্রতিনিয়ত দরকার। প্রেজেন্ট ইন দ্য সোয়েল অ্যাট any given time refer standing state. What is standing state? একটা পার্টিকুলার টাইমে একটা সোয়েলের মধ্যে যে পরিমাণে তোমার নিউট্রিয়েন্ট থাকবে, একটা পার্টিকুলার টাইমে একটা সোয়েলের মধ্যে যে পরিমাণ নিউট্রিয়েন্ট বলতে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি, ম্যাগনেসিয়াম সব হতে পারে, সেটাকে আমরা স্ট্যান্ডিং স্টেট বলে থাকি। ইট ভ্যারিজ ডিফারেন্ট কাইন্ড অফ ইকোসিস্টেম অলসো অন সিজনাল বেসিস। এবং এই যে স্ট্যান্ডিং স্টেট অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট প্রেজেন্ট ইন দ্য সয়েল ইন পার্টিকুলার টাইম, এর পরিমাণটা বিভিন্ন সেশনে, অর্থাৎ সামার টাইম একরকম হতে পারে, উইন্টার টাইম একরকম হতে পারে, এটা ভ্যারিয়েবল, এর অ্যামাউন্টটা ভ্যারিয়েবল হয়। হোয়াট ইজ ইম্পর্টেন্ট to appreciate that nutrients which are never lost from the ecosystem, rather they are recycled time and again indefinitely. তাহলে আমরা দেখতে পাই যে আমাদের পরিবেশ থেকে কি হচ্ছে, কোনো একটা নিউট্রিশন কমপ্লিটলি লস্ট হয়ে যায় না, সেটা হারিয়ে যায় না, কিন্তু সেটা কি করে রিসাইকেল হয়। এটা ডিফারেন্ট আমাদের যে বায়োস্ফিয়ার রয়েছে, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, তার মধ্যে রিসাইকেল হয়। The movement of nutrient element through the various component of ecosystem is called nutrient cycling. অর্থাৎ আমাদের ইকোসিস্টেমের যে ভ্যারিয়াস কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্ট বলতে কি, এখানে আমাদের হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার যে তিনটে পার্ট রয়েছে, এই তিনটে পার্টের মধ্যে নিউট্রিয়েন্টগুলো কি হচ্ছে, রিসাইকেল হচ্ছে। এটাকে আমরা নিউট্রিয়েন্ট সাইক্লিং বলে থাকি। রিসাইকেল কেন হচ্ছে? টু ব্যালেন্স দ্য নিউট্রিয়েন্ট। Another name of nutrient cycle is called biogeochemical. Bio মানে হচ্ছে জীব, আর জিও মিনস হচ্ছে এই রক, এয়ার বা ওয়াটার, যেটাকে আমরা বলি হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের জীবদেহ এবং ইকোসিস্টেমের যে আরও তিনটে কম্পোনেন্ট, জল, মাটি এবং বায়ু, তার মধ্যে যে আবর্তন, সেটাকে আমরা বলছি অ্যাটমসফিয়ারিক সাইকেল অর বায়োজিওকেমিক্যাল সাইকেল অর সে নিউট্রিয়েন্ট সাইকেল। এই নিউট্রিয়েন্ট সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে গ্যাসিয়াস সাইকেল। গ্যাসিয়াস সাইকেল মানে যে সমস্ত নিউট্রিয়েন্টের মেন রিজার্ভিয়ার হচ্ছে অ্যাটমসফিয়ার, যেমন কার্বন এবং নাইট্রোজেন। সেডিমেন্টারি সাইকেল বলতে বোঝাচ্ছে যে সমস্ত নিউট্রিয়েন্টের মেন রিজার্ভিয়ারটা হচ্ছে তোমার রক, অর্থাৎ সেডিমেন্ট, লিথোস্ফিয়ার যেটাকে বলছি আমরা, সেটাই হচ্ছে তোমার সেডিমেন্টারি সাইকেল, যেমন ফসফরাস এবং সালফার। এই দুটো সাইকেল হচ্ছে তোমার সেডিমেন্টারি সাইকেল। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর লাইক সোয়েল, ময়েশ্চার, পিএইচ এবং টেম্পারেচার অ্যাটসেট্রা রেগুলেট দ্য রেট অফ রিলিজ অফ নিউট্রিয়েন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। এবার এই যে অ্যাটমসফিয়ারে যে আমাদের কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি রয়েছে, এগুলো কীভাবে মানে রেগুলেট হবে? এগুলো রেগুলেটর হচ্ছে তোমার কি, সেম স্ট্যান্ডার্ড পিএইচ, সোয়েল ময়েশ্চার, টেম্পারেচার ইত্যাদি, এবং এই সমস্ত ফ্যাক্টরের উপর ভিত্তি করে তারা এনভায়রনমেন্ট থেকে রিলিজ হয়। The function of the reservoir is to meet with the deficit which occurs due to imbalance in the rate of influx. মানে আসলে কি বলছেন, যে কোনো একটা জায়গাতে যখন নিউট্রিয়েন্টের ডেফিসিট হয়, তখন অন্য জায়গা থেকে সে নিউট্রিয়েন্টটা সাপ্লাই হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ
সেগুলো একটা কার্বন সাইকেলের কথা বলা হচ্ছে এখানে। যে কার্বন, এখানে কার্বন অ্যাটমসফিয়ারে যে কার্বন রয়েছে আমাদের কত পার্সেন্ট রয়েছে, 0.03% কার্বন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে আমাদের। এটা কোথেকে আসছে, ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু রেসপিরেশনের সময় কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আবার অ্যাটমসফিয়ারে যাচ্ছে। আবার তোমার যে ক্যালকেরিয়াস সেডিমেন্ট অর্থাৎ যে সমস্ত সামুদ্রিক জীব রয়েছে বা জলজ জীব রয়েছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গিয়ে অ্যাটমসফিয়ারে পৌঁছাচ্ছে। আবার কোনো একটা বার্নিং হচ্ছে, দহন হচ্ছে যখন, তখন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে যাচ্ছে। আবার ফসিল যে ফুয়েল রয়েছে সেগুলো কম্বাসন যখন হচ্ছে তখন সেটা চলে যাচ্ছে অ্যাটমসফিয়ারে। আবার সেই অ্যাটমসফিয়ারে CO2 পরিমাণ যখন বেড়ে গেল, সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে আবার ফটোসিনথেসিস প্রক্রিয়ায় প্ল্যান্টরা। ওকে, এইভাবে তোমার একটা ব্যালেন্স মেনটেন হয়। এরপরে ফার্স্ট চলে এসেছে আমরা ইকোসিস্টেম কার্বন সাইকেল। আমাদের কার্বন হচ্ছে আমাদের শরীরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্ট, কারণ আমাদের শরীরের মোটামুটি 49% হচ্ছে কার্বন দিয়ে তৈরি। ড্রাই ওয়েট, আমাদের ড্রাই ওয়েট বলতে একটা বডিকে যদি 75°C টেম্পারেচারে আপ টু 3 days রেখে দেওয়া হয়, তার বডি থেকে সমস্ত জল যখন বেরিয়ে যাবে তখন সেটাকে আমরা ড্রাই ওয়েট বলি। তা আমাদের একটা বডির ড্রাই ওয়েটে তোমার 49% হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন দিয়ে তৈরি। কার্বনকে ব্যাকবোন অফ দ্য অর্গানিক ম্যাটেরিয়াল বলা হয়। যে কোনো অর্গানিক জৈব বস্তু তার ব্যাকবোনটা হচ্ছে তোমার কার্বন, যেটা ওয়াটারের খুব দরকার। আমাদের শরীরে কত 80 to 90% ওয়াটার, কিন্তু 49% তোমার হচ্ছে কার্বন দিয়ে তৈরি। If looks at the total quantity of global carbon, 71% carbon is found in dissolved soil. তাহলে আমাদের পরিবেশে অ্যাটমসফিয়ারে তোমার রয়েছে মাত্র 0.03% কার্বন ডাইঅক্সাইড, যেখানে তোমার রিজার্ভ ওশেনের মধ্যে রয়েছে মোটামুটি 71% of total carbon. These oceanic reservoirs regulate the amount of carbon dioxide in the atmosphere. তাহলে এই যে ওশেনের 71% যে কার্বন রিজার্ভ হয়ে রয়েছে, সেই ওশেনিক কার্বন ডাইঅক্সাইডটা অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইডকে রেগুলেট করছে। Do you know that atmosphere only contain about 1% of total global carbon? Yes, not 1%, near about 0.03% carbon dioxide present in atmosphere, or near about 1% carbon total present. Fossil fuel also represent reservoir of carbon. তাহলে ফসিল ফুয়েল বলতে বলছি কি আমরা, যে পেট্রোল, ডিজেল, এই সমস্ত ফসিল ফুয়েলস, এবং এই ফসিল ফুয়েলগুলো হচ্ছে তোমার কার্বনের একটা রিজার্ভিয়ার। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে একটা জীব যখন মারা যাচ্ছে, ডেড অর্গানিক ম্যাটার, সেই ডেড অর্গানিক ম্যাটারের মধ্যে এটা যখন ডিকম্পোজ হচ্ছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। আবার যখন তোমার অর্গানিক ম্যাটার এই সেডিমেন্টে যাবে, পার্লিক শিলার মধ্যে তোমার সেই অর্গানিক ম্যাটারগুলো জীবাশ্ম হিসেবে জমা হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে জীবাশ্ম থেকে ফসিল ফুয়েল, যেমন তেল তৈরি হচ্ছে, বা তোমার কার্বন ডাইঅক্সাইড বা কোল তৈরি হচ্ছে, এবং সেটা যখন বার্নিং হচ্ছে, সেখান থেকে কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে। Carbon cycling occurs through atmosphere, ocean, and through living and dead organisms. কার্বন সাইকেলটা কোথায় হচ্ছে, ফার্স্ট স্টার্ট হচ্ছে এটা অ্যাটমসফিয়ার থেকে ওশেন থেকে তোমার লিভিং অ্যান্ড ডেড অর্গানিজম। কারণ আমরা অ্যাটমসফিয়ারের যে কার্বন ডাই অক্সাইডটা রয়েছে, সেটা কি করছে, এরা রেসপিরেশন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ায় বায়ুমন্ডলে আসছে, ফটোসিনথেসিস প্রক্রিয়া এটা প্রথম কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট হিসেবে ডেড জীবদের মধ্যে সঞ্চিত হচ্ছে। সেই জীবটা যখন মারা যাচ্ছে, সেটা পার্লিক শিলার মধ্যে সেডিমেন্ট হয়ে যাচ্ছে, তারপরে তোমার সেটা রূপান্তরিত শিলা কনভার্ট হচ্ছে, এবং কনভার্ট হওয়ার পর সেই রকের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা বিউরিড হয়ে যাচ্ছে। বলছে অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেট 4 × 10⁻13 kg of carbon is fixed annually in the biosphere through photosynthesis. Only through photosynthesis 4 × 10⁻13 kg carbon dioxide CO2 তোমার প্ল্যান্টরা অ্যাবজর্ব করে নিচ্ছে অ্যাটমসফিয়ার থেকে। A considerable amount of carbon return to the atmosphere as CO2 through respiratory activities of the producer and consumer. এবং near about same amount of carbon dioxide plant এবং অ্যানিমালদের রেসপিরেশনের মাধ্যমে বায়ুমণ্ডলে ফিরে আসছে। তাহলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ফটোসিনথেসিস প্রক্রিয়া অ্যাবজর্ব হচ্ছে
4 into 10 to the 13 kg CO2, same amount of carbon dioxide released through respiration. Decomposers also contribute substantially to produce pool by their processing of waste material and dead organic matter, land or ocean. এবার যে ডিকম্পোজিশন কারা করছে, এখানে একটা জীব প্ল্যান্ট বা একটা অ্যানিমাল মারা গেল, তখন সেই মারা যাওয়ার জীবটাকে ডিকম্পোজিশন করছে ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া, ডিকম্পোজার বলা হয়। এই ডিকম্পোজিশনের ফলে কার্বন ডাইঅক্সাইড মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড আবার অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে গেল। Some amount of fixed carbon dioxide is lost to sediment and removed from circulation. এবং কিছু অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড যেগুলো ফিক্সড হয়েছে রকের মধ্যে টু সেডিমেন্ট অ্যান্ড রিমুভ ফ্রম, তাহলে এর কার্বন ডাইঅক্সাইড আসছে কোথায়? এই যে তোমরা দেখো ডেড অর্গানিক ম্যাটার থেকে কিছু কার্বন ডাইঅক্সাইড অর্গানিক ম্যাটার সেডিমেন্টারি রকের মধ্যে সীমিত হয়ে গেল, বা তোমার রূপান্তরিত শিলার মধ্যে সীমিত হয়ে গেল, বা তোমার এখানে কি হচ্ছে রক্স মেড আন্ডার আমাদের লাভা ম্যাগমার জায়গায় যেখানে প্রচুর হাই টেম্পারেচার সেখানে তোমার এসে সেগুলো ফিক্সড হয়ে গেল, অর্থাৎ এগুলো ফিক্সড হিসেবে থেকে গেল। বার্নিং অফ উড, ফরেস্ট ফায়ার অ্যান্ড কম্বাস্টন অফ অর্গানিক ম্যাটার, ফসলস ফুয়েল, ভলকানো অ্যাক্টিভিটিস আর অ্যাডিশনাল সোর্স অফ রিলিজ। তাহলে এই যে আমাদের ফসিলস ফুয়েল পড়ছে, এটা আমাদের কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে বাইরে। তারপর এই যে আমাদের ভলকানিক অ্যাক্টিভিটি রয়েছে, এর মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে চলে আসছে। এছাড়া তোমার রয়েছে কি human activity have significantly influenced the carbon cycle. মানুষের অ্যাক্টিভিটিটা কার্বন ডাইঅক্সাইডকে খুব বেশি মাত্রায় পরিবেশে ফিরিয়ে দিচ্ছে, বিশেষ করে তোমার ফসিলস ফুয়েলের মাধ্যমে, ফুয়েল বার্নিং এর মাধ্যমে। যেমন এক্সাম্পল এখন হচ্ছে র্যাপিড ডিফরেস্টেশন। এবার র্যাপিড ডিফরেস্টেশন মানে কি, যদি প্ল্যান্ট কেটে দেওয়া হয় তাহলে ফটোসিনথেসিস হবে না বলে প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করবে না। যদি অ্যানিমাল কেউ রেসপিরেশন করবে বলে কার্বন ডাইঅক্সাইড অ্যামাউন্ট বাড়তে থাকবে, কিন্তু ওর এনভায়রনমেন্টাল অ্যামাউন্টটা ডিক্রিজ হবে না। Massive burning of fossil fuel of energy and transport have significantly increased the rate of release of carbon dioxide in the atmosphere. তারপর এই যে ফসিল ফুয়েল, আমাদের এখন বর্তমানে সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমরা তোমার বিভিন্ন ধরনের কার ব্যবহার করা থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা প্রভৃতি কম্বাসন হচ্ছে কি ফসিলস ফুয়েল। এই ফসিলস ফুয়েল দহনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইডগুলো তোমার কোথায় অ্যাটমসফিয়ারে মিশে যাচ্ছে। সেগুলো কন্ট্রোল করতে গেলে, কার্বন সাইকেলকে আমাদের মেনটেন করতে গেলে তোমার কী করতে হবে, বেশি বেশি প্ল্যান্টেশন করতে হবে। এটাই একমাত্র প্রসেস যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে ব্যালেন্স করা যাবে। কারণ ওয়ার্ল্ড ইজ প্রোগ্রেসিভ, পৃথিবী এখন টেকনোলজি ডেভেলপ হচ্ছে, সে কলকারখানা তৈরি করবে, সে রাস্তা তৈরি করবে, গাড়ি তৈরি করবে, কিন্তু সেই জিনিসগুলো যাতে তার এফেক্টটা না পড়ে এনভায়রনমেন্ট, তার প্রচুর পরিমাণে প্ল্যান্টেশন করতে হবে। প্ল্যান্ট সে কার্বন ডাইঅক্সাইড ফটোসিনথেসিস প্রক্রিয়া অ্যাবজর্ব করবে এবং ফটোসিনথেসিসের এর কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স মেনটেন থাকবে। আদারওয়াইজ যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সবচেয়ে বড় থ্রেট। ইকোসিস্টেমে চলে আসছে আরেকটা তোমার, এবার সেডিমেন্টে কার্বন ডাইঅক্সাইড পড়লাম, আমরা কার্বন সাইকেল পড়লাম, এবার পড়বো আমরা সেটা হচ্ছে ফসফরাস সাইকেল। অর্থাৎ এখন আমরা আলোচনা করব ফসফরাস সাইকেল নিয়ে। ফসফরাস একটি খুব বায়োজিওকেমিক্যাল যতগুলো সাইকেল রয়েছে তার মধ্যে ফসফরাস একটি গুরুত্বপূর্ণ চক্র, কারণ এই গুরুত্বপূর্ণ চক্রটি সেডিমেন্টারি সাইকেল। এবং এই চক্রটি গুরুত্বপূর্ণ কেন, কারণ এটা সবচেয়ে স্লোয়েস্ট সাইকেল, খুব মন্থর গতিতে এটা হয়ে থাকে এবং এর জন্য হাই টেম্পারেচারের প্রয়োজন পড়ে, কারণ সোয়েল রকের মধ্যে এগুলো সীমিত থাকে। হাই টেম্পারেচারে গলে গিয়ে তারপর গ্যাস আকারে বাইরে বেরিয়ে আসে। হাই টেম্পারেচারের প্রয়োজন পড়ে। এরা নর্মালি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ফসফরাস পাওয়া যায় না, তবে সেগুলো কোনো কোনো স্থানে ফসফিন নামক এক ধরনের গ্যাস আকারে এনভায়রনমেন্টে পাওয়া যায়। নর্মালি ফসফরাস রকের মধ্যে সীমিত থাকে। ফসফরাস ইজ এ মেজর কনস্টিটিউয়েন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন। আমাদের যে কোষ পর্দা রয়েছে, কোষ পর্দা ফসফোলিপিড বাইলেয়ারে তৈরি থাকে, আমাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ তৈরি থাকে এবং সেলুলার এনার্জি মানে এটিপি তৈরি থাকে। আমাদের অস্থি এবং তোমার টিথ দাঁত, বোন, সেল, বিভিন্ন প্রাণীদের বাইরের দিকে যে আবরণ থাকে খোলক,
তারপর তোমার হচ্ছে আমাদের বোনস অ্যান্ড টিথ, এগুলো 80% ফসফরাস দিয়ে তৈরি থাকে। দ্য ন্যাচারাল রিজার্ভিয়ার অফ ফসফরাস ইজ রক। ওকে, প্রকৃতিতে শিলার মধ্যে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ফসফরাস যদি কথা থাকে একটা শিলার মধ্যে, রকের মধ্যে এটা ডিকম্পোজিশন থাকে। which contains phosphorus in the forms of phosphates, সেগুলো ফসফেট আকারে, ফসফরাসগুলো ফসফেট আকারে থাকে। when rocks are withered, যখন শিলাগুলো ভেঙে যায়, উইদার্ড হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, minute amount of these phosphate dissolve in soil solution, তার মধ্যে কিছু অ্যামাউন্ট তোমার কি হয়ে যায়, সোয়েলের মধ্যে সলিড হয়ে যায়। যখন একটা শিলা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে, তখন সে অল্প পরিমাণে ফসফেট সোয়েলের মধ্যে ডিজলভ হয় এবং অ্যাবজর্ব বাই দ্য রুটস ইন দ্য প্ল্যান্ট। প্ল্যান্টের রুটটা অ্যাবজর্ব করে ফসফেট হিসেবে PO4 মাইনাস বা তোমার HPO4 3 আর HPO4 মাইনাস, এই দুটো ফর্মে তোমার হাইড্রোজেন ফসফেট আর একটা ফসফাইড, এই দুটো অবস্থায় তোমার প্ল্যান্টের রুট ফসফেটকে অ্যাবজর্ব করতে পারে। হার্বিভোরস অ্যান্ড আদার্স অ্যানিমালস অবটেন দিস এলিমেন্ট ফ্রম প্ল্যান্টস। এবার তোমার আবার মাইক্রোরাইজা বলে যে ফাঙ্গাস এবং হায়ার প্ল্যান্টসের রুটসের অ্যাসোসিয়েশন রয়েছে, সেই মাইক্রোরাইজা কিন্তু তোমার সোয়েল থেকে কি করতে পারে, ফসফেটকে অ্যাবজর্ব করতে পারে। এরপর এই ফসফেটটা তখন যে কোনো হার্বিভোর যেমন কাউ বা অন্য কার্নিভোর অ্যানিমালরা তখন পায়। ডাইরেক্ট কিন্তু অ্যানিমালরা যা কার্নিভোর বা হার্বিভোর তারা ডাইরেক্ট কিন্তু ফসফরাস অ্যাটমসফিয়ার থেকে নিতে পারে না, তারা প্ল্যান্টের মাধ্যমে সেটাকে অ্যাবজর্ব করে। দ্য ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড দ্য ডেড অর্গানিজম, ওয়েস্ট প্রোডাক্ট বলতে আমাদের সাবান বা বিভিন্ন ডিটারজেন্ট থেকে যে ফসফেটগুলো বেরোয় সেগুলো জলের মধ্যে জমা হয় এবং ইউট্রিফিকেশন ঘটায়, অর্থাৎ ইউট্রিফিকেশন মানে অ্যালগাল ব্লুম। জলের মধ্যে যদি আমার ফসফরাস এবং সালফারের পরিমাণটা বেড়ে যায় তাহলে এখানে অ্যালগাল ব্লুম তৈরি হয়, এটাকে বলা হয় ইউট্রিফিকেশন তৈরি হতে পারে। এবং ডেড অর্গানিজম আর ডিকম্পোজেস বাই ফসফেট সলিড ব্যাকটেরিয়া অ্যান্ড রিলিজিং ফসফরাস, তাহলে যে সমস্ত অ্যানিমালরা মারা গেল, কারণ অ্যানিমালদের বডিতে প্রচুর ফসফরাস রয়েছে, সেই ফসফরাসটা আবার ফসফরাস সলিউলাইজিং ব্যাকটেরিয়া যেমন তোমার থায়োব্যাসিলাস হতে পারে, ওকে, এরা কি করে ফসফেটটাকে ডিজলভ করে ফসফরাস হিসেবে, তারপর সেই ফসফরাসকে তখন প্ল্যান্টটা আবার অ্যাবজর্ব করে। আনলাইক কার্বন সাইকেল দেয়ার ইজ নো রেসপিরেটরি রিলিজ অফ ফসফরাস ইন এয়ার, তাহলে কার্বন ডাইঅক্সাইড সাইকেলে কি হচ্ছে, কার্বনটা অ্যাটমসফিয়ারের মধ্যে রিলিজ হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু অ্যাটমসফিয়ারে কোনো রিলিজ হওয়ার গল্প নেই। কিছু কিছু ক্ষেত্রে ফসফিন নামক একটা গ্যাস আকারে ফসফেট অ্যাটমসফিয়ারে কোনো স্থানে পাওয়া যেতে পারে। ক্যান ইউ ডিফারেন্ট বিটুইন দ্য কার্বন অ্যান্ড ফসফরাস সাইকেল, তাহলে দেখি তাহলে কার্বন ফসফরাস সাইকেলের মধ্যে পার্থক্য কি। এক নম্বর হচ্ছে কার্বন হচ্ছে প্রাইমারি গ্যাসিয়াস সাইকেল, তার মেন রিজার্ভার কি গ্যাস বা অ্যাটমসফিয়ার, কিন্তু ফসফরাস একটা সেডিমেন্টারি সাইকেল, ওই জন্য তার মেন রিজার্ভার কি রক্স, তারপর সোয়েল, ওয়াটার এটসেট্রা। অ্যাটমসফিয়ারিক রোল, অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে একটা ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট রোল রয়েছে, কিন্তু তোমার ফসফরাসের অ্যাটমসফিয়ারে কোনো রোল থাকে না। মেন রিজার্ভার, তাই কার্বনের মেন রিজার্ভার হচ্ছে অ্যাটমসফিয়ার, ফসফরাসের মেন রিজার্ভার হচ্ছে তোমার সেডিমেন্টারি রক। স্পিড, ফসফরাস সাইকেলের সবচেয়ে স্লোয়েস্ট সাইকেল, কারণ এটা অ্যাটমসফিয়ারের মধ্যে সহজে পাওয়া যায় না। রক্সগুলো যখন হাই টেম্পারেচার বা হাই প্রেসারে উইদারিংয়ের প্রসেসের মাধ্যমে ভেঙে টুকরো হয়ে যায়, তখন সেটা ফসফেট আকারে জমা হয় সোয়েলে, সেটাকে প্ল্যান্ট অ্যাবজর্ব করে। খুব স্লো প্রসেস, সবচেয়ে স্লোয়েস্ট সাইকেল হচ্ছে ফসফেট সাইকেল, কিন্তু কার্বন সাইকেল র্যাপিড ফাস্ট। কি প্রসেস, কার্বন সাইকেল হচ্ছে ফটোসিনথেসিস ব্যবহৃত হচ্ছে, রেসপিরেশন শ্বসন ব্যবহৃত হচ্ছে এবং দহনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কিন্তু ফসফরাস সাইকেল উইদারিং এ রক, কখন যখন শিলাগুলো ভেঙে যাচ্ছে তখন কি প্ল্যান্ট অ্যাবজর্ব করছে কি ফসফেট PO4-3 এবং HPO4- অ্যাবজর্ব করছে, অ্যান্ড ডিকম্পোজিশন, এবং সেটা কি হচ্ছে মাটিতে ডিকম্পোজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ফসফরাস সাইকেল। The other two major important difference between carbon and phosphorus cycle are firstly atmospheric input of phosphorus through rainfall are much smaller than carbon input, মানে অ্যাটমসফিয়ারে রেইনফল হচ্ছে বৃষ্টির মাধ্যমে তোমার কি হচ্ছে, যেমন CO2 কে হচ্ছে H2 এর সঙ্গে বিক্রিয়া করে তোমার H2CO3 হিসেবে মাটিতে জমা হতে পারে অ্যাসিড বৃষ্টির মতো, কিন্তু ফসফরাস সেটা হয় না।
And secondly, gaseous excess of phosphorus between organism and environment are negligible. আর ফসফেটের গ্যাস আকারে আমরা কোনো অর্গানিজম অ্যাটমসফিয়ার থেকে অ্যাবসর্ব করতে পারে না, যেটা কার্বন ডাইঅক্সাইড ইজিলি পারে। আশা করি কার্বন সাইকেলটা তোমরা বুঝতে পেরেছো, ফসফরাস সাইকেলটা, সরি।